গল্প গ্লোবাল এখানে তোমার জন্য আনছে ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প রত্নহার। বড়লোকের ঘরের কুৎসা কাহিনী বিদ্যুতের চাইতেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, এ আমি বহুবার লক্ষ্য করে দেখেছি। দারোগার দপ্তরের কাহিনী লিখতে গিয়ে এ বিষয়ে আরও একটা পরস্পর বিরোধী বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। দারোগার দপ্তরের কোনো সংখ্যায় এ ধরনের কোনো কাহিনী প্রকাশিত হলে বহু পাঠকের কাছ থেকেই সমালোচনামূলক চিঠি পেয়েছি। এ ধরনের কাহিনী প্রকাশ্যে আনা অনুচিত বলে তারা মত প্রকাশ করেছেন। অথচ একই সঙ্গে এটাও লক্ষ্য করেছি যে পত্রিকার ওই নির্দিষ্ট সংখ্যাগুলির চাহিদাই থাকে অন্যান্য সংখ্যাগুলির চাইতে অনেক বেশি। তবে সে যাই হোক না কেন, আমার কর্মজীবনের চমকপ্রদ ঘটনাগুলি, যা সাধারণের চেয়ে একটু আলাদা এবং যেগুলির মধ্যে গল্পের উপাদান আছে, তেমন ঘটনাগুলি আমি প্রকাশ করব। এক্ষেত্রে বড়লোক, ছোটলোক, ধনী দরিদ্র কিংবা নারী পুরুষ বা ধর্ম আমার বিবেচ্য নয়। তবে সমস্ত কাহিনীর ক্ষেত্রেই আমি পাত্রপাত্রীদের প্রকৃত নাম এবং ঠিকানা গোপন রেখেই তা প্রকাশ করি। এবার আসি বর্তমান কাহিনীর প্রসঙ্গে। কলকাতার একজন ডাকসাইটে বড়লোক, তার প্রকৃত নাম যাই হোক না কেন, আমরা এখানে তাকে গোপালচন্দ্র মিত্র নামেই উল্লেখ করব। বর্তমান মামলাটি সেই বাড়িরই একটি ঘটনাকে কেন্দ্র করে। একদিন সকালে অফিসে বসে পুরনো মামলার নথিপত্র ঘাঁটছি, এমন সময় বড় সাহেবের কাছ থেকে একটা লিখিত নির্দেশ পেলাম। মুখার্জি, একটি পত্র পাঠাইলাম। পত্রটি পাঠ করিয়া অতি সত্বর মোকদ্দমার অনুসন্ধানে নিযুক্ত হইবে। বড় সাহেবের পাঠানো চিঠিটা খুলে দেখলাম রমেশচন্দ্র মিত্র নামে এক ব্যক্তি সেটা লিখছেন। তিনি লিখেছেন, 25,000 টাকা মূল্যের কতগুলি মূল্যবান প্রস্তর এখনই চুরি হইয়া গিয়াছে।
যিনি চুরি করিয়াছেন তাহাও আমি জানিতে পারিয়াছি, এবং তাহাকে আমার বাড়িতেই আটকাইয়া রাখিয়াছি। আপনারা যত শীঘ্র পারেন এই স্থানে আসিয়া উহার অনুসন্ধান শুরু করবেন। বিলম্ব করিলে অপহৃত দ্রব্য স্থানান্তরিত হইয়া যাইবার সম্ভাবনা। বড় সাহেবের নির্দেশ মতো আমি তখনই রমেশচন্দ্র বাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলাম স্থানীয় পুলিশ আমার আগেই সেখানে এসে উপস্থিত হয়েছেন। এরপর আমি অনুসন্ধান শুরু করে রমেশচন্দ্র বাবু, তাঁর বাড়ির লোকজন এবং পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শুনে ও কয়েকটি জায়গায় খোঁজ খবর নিয়ে রমেশচন্দ্র বাবুর পূর্ব ইতিহাস সম্পর্কে যা জানতে পারলাম সেটাই হলো এ মামলার গোড়ার কথা। সুতরাং গোড়াতেই সেটা আপনাদের শুনিয়ে দেওয়া দরকার। গোপালচন্দ্র মিত্রের বাড়িটি একেবারে বড় রাস্তার ওপরেই, চোখ মেলানো বিশাল বাড়ি। বাড়ির বড় বড় দরজায় বড় বড় লাঠি নিয়ে পাহারা দিচ্ছে পশ্চিম দেশীয় দারোয়ান। বসত বাড়ি ছাড়াও কলকাতায় গোপালবাবুর আরও অনেকগুলো ভাড়া দেওয়া বাড়ি আছে। বেশ কয়েকটা জায়গায় রেওয়াতি জমিও আছে। এছাড়া মফস্বলে 2-3খানা বড় বড় পরগনা আছে। এক কথায় গোপালবাবুর বিষয় সম্পত্তি অগাধ, কিন্তু ভোগ করবার মতো লোক ছিল না। তার কোনো সন্তানাদি জন্মায়নি। তবে 5 জন আত্মীয় কুটুম্ব নিয়ে তার বাড়ি ছিল জমজমাট। দোল দুর্গোৎসব কোনো অনুষ্ঠানই বাদ যেত না। কিন্তু সবই হতো পরের হাতে। অনেকেই তার আশ্রয়ে প্রতিপালিত হতো। গোপালবাবুর স্ত্রীও ছিলেন রূপে গুণে যাকে বলে গৃহলক্ষ্মী। কারোকে কখনো কটু কথা বলেছেন কিংবা কারো সাথে কখনো খারাপ ব্যবহার করেছেন বলে শোনা যায় না। কোনো স্ত্রীলোক তাঁর কাছে এসে দুঃখের কথা জানিয়ে সাহায্য চাইলে তিনি কখনোই তাকে নিরাশ করতেন না, অবাধে দান ধ্যান করতেন। কিন্তু এমন বড়লোক গৃহস্থের গৃহিণী হওয়া সত্ত্বেও একটা মানসিক কষ্ট তাঁকে সর্বদাই অসুখী করে রেখেছিল। সে কষ্টের কারণ তিনি ছিলেন নিঃসন্তান, অপুত্রক। তার এই মনোকষ্ট দূর করতে গোপালবাবু দূর দেশ থেকে একটি 5 বছরের অনাথ বালককে নিয়ে এসে আইনসম্মতভাবে দত্তক নিলেন। ছেলের নাম রাখলেন রমেশচন্দ্র। বালক রমেশচন্দ্র বিশেষ যত্ন সহকারেই লালিত পালিত হতে লাগলেন। তবে ছেলেকে লেখাপড়া শেখাবার ব্যাপারে গোপালবাবু খুব একটা উদ্যোগী ছিলেন না। তাঁর বক্তব্য ছিল, জমিদারের ছেলে 4টি লেখাপড়া শিখে করবেটাই বা কি? ওকে তো আর পেটের দায়ে লোকের কাছে গিয়ে চাকরি করতে হবে না। কষ্ট করে বেশি লেখাপড়া শিখে লাভ নেই, শুধু নাম সই করাটা শিখলেই যথেষ্ট। তার জন্য না হয় একটা মাস্টার রাখবো। ছেলে যাতে একটু লিখতে আর পড়তে পারে সেই উদ্দেশ্যে গোপালবাবু একজন মাস্টার নিযুক্ত করলেন। অভিভাবকদের বিশেষ নজর না থাকলে এই কলকাতার এক শ্রেণীর মাস্টারমশাইরা যেভাবে তাদের ছাত্রদের শিক্ষিত করে তোলেন, রমেশচন্দ্রের মাস্টারবাবুও রমেশচন্দ্রকে তেমনভাবেই শিক্ষা দিতে লাগলেন। ধীরে ধীরে রমেশচন্দ্র তামাক, চুরুট, এমনকি সুরাপানের আস্বাদও পেতে লাগলেন। মাস্টারবাবু হাওয়া খেতে বেরোবার সময় ছাত্র রমেশচন্দ্রকেও তার সঙ্গে করে নিতেন। সুতরাং বড় হওয়ার সঙ্গে সঙ্গে রমেশচন্দ্রের সামনে মাস্টারবাবু অনেক রকমের দরজা জানলা খুলে দিলেন। প্রবল হাওয়ায় রমেশচন্দ্র উড়তে শুরু করলেন। রমেশচন্দ্রের বয়স যখন 16, তখন থেকেই কলকাতার কায়স্থ বংশীয় অনেক বড়লোক রমেশচন্দ্রকে কন্যাদান করবার বাসনায় গোপালবাবুর কাছে যাতায়াত করতে লাগলেন। গোপালবাবুও তাদের কন্যাদের দেখলেন, কিন্তু কোনো কন্যাই তার মনোমতো হল না। তিনি স্ত্রীকে বললেন, আমি কিন্তু একটা রাঙা বউ আনব। রমেশের বউ হবে রাঙা টুকটুকে লক্ষ্মী ঠাকুরের মতো। কিন্তু এমন কন্যা তিনি অনেক খুঁজেও সহজে পেলেন না। সব বাবা মায়েরাই তাদের পুত্রদের জন্য রাঙা বউ খুঁজে বেড়ান ঠিকই, কিন্তু ভালো বংশের কন্যা না পেলে তাঁরা পুত্রবধূ করতে রাজি হন না। আবার
এমনও অনেকে আছেন যারা বংশের দিকে অতটা গুরুত্ব দেন না, কেবল ফর্সা কন্যাই তাদের চাহিদা। গোপালচন্দ্র ছিলেন এই দ্বিতীয় শ্রেণীর লোক। সমবংশ মর্যাদা সম্পন্ন ঘরে রাঙা বউ না পেয়ে তিনি তাদের চাইতে নিচু বংশের ঘরেই পাত্রী খুঁজতে লাগলেন। এই সময়ে তার বাড়ি থেকে মাত্র মাইল দুয়েক ব্যবধানে একজন কায়স্থের সন্ধান পেলেন। তাদের অবস্থা বিশেষ ভালো ছিল না, কিন্তু বংশের দিক থেকে সমগোত্রীয়। সেই ভদ্রলোকের স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী, তবে যৌবনে তার চরিত্র সম্পর্কে অনেকে অনেক কথা বলা বলি করত। সেই সময় তাদের দুটি কন্যা সন্তান জন্মায়, তারাও অতিশয় সুন্দরী। গোপালবাবু তার ছেলের জন্য ঠিক যেরকম রাঙা বউ খুঁজছিলেন, এই ভদ্রলোকের দুইটি মেয়েই ঠিক সেই রকমই ছিল। বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল, ছোট মেয়েটি ছিল তখনও পর্যন্ত অবিবাহিতা। কন্যার বাবা গোপালবাবুর মনোবাসনা জানতে পেরে একদিন তার ছোট মেয়েটিকে নিয়ে গোপালবাবুর সঙ্গে দেখা করতে গেলেন, অন্য একটি কাজের ওছিলায়। এ কথা সে কথার পর গোপালবাবু বললেন, তোমার এই মেয়েটি আমাকে দাও, আমি রমেশের সঙ্গে এর বিয়ে দেব। কন্যার বাবার এটাই ছিল মনের গোপন বাসনা। সেই জন্যই তিনি মেয়েকে সঙ্গে নিয়ে গোপালবাবুর সামনে এসেছিলেন। সুতরাং গোপালবাবুর প্রস্তাবে তিনি সম্মত হয়ে গেলেন। গোপালবাবু মেয়েটিকে সঙ্গে নিয়ে বাড়ির অন্দরমহলে ঢুকলেন তার স্ত্রীকে দেখাবেন বলে। বললেন, দেখো পছন্দ হয়। ও মা, এই তো আমাদের রাঙা বউ। রমেশের জন্য তো এরকম মেয়েই তো আমরা খুঁজছিলুম। কন্যার বাবা বুঝলেন তার ছোট কন্যাটির অদৃষ্ট ভালো, নইলে এমন রাজরাজরার ঘরে তার সম্বন্ধ ঠিক হয়ে যেত না। তার বড় কন্যাটির বিয়ে হয়েছিল সাধারণ গৃহস্থের ঘরে, কিন্তু শ্বশুর বাড়িতে তার মন টেকে না। স্বামীর ঘর করবার ইচ্ছে তার তেমন একটা ছিল না। বছরের বেশিরভাগ সময়ই সে বাপের বাড়িতেই থাকে। তার মায়ের যৌবনকালের গুণগুলি বর্তমানে তার মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে বলে লোক মুখে শোনা যায়। তবে একথা সত্যি না রটনা তা যাচাই করে দেখার প্রয়োজন আমার পড়েনি। সে যাই হোক, গোপালবাবু ধুমধাম করে রমেশচন্দ্রের বিয়ে দিলেন। রাঙা বউ ঘরে এসে ঘর আলো করল। গোপালচন্দ্রের মনোবাসনা পূর্ণ হল। গোপালবাবুর স্ত্রীর গর্ভে কোনো পুত্রকন্যা জন্মায়নি, কিন্তু পরের ছেলে রমেশ আর পরের মেয়ে রাঙা বউকে পেয়ে তিনি সব দুঃখ ভুলে গেলেন। ধীরে ধীরে রাঙা বউ যৌবনে পদার্পণ করলেন। আর তার কিছুদিন পরেই গোপালচন্দ্রের স্ত্রী পরলোকে চলে গেলেন। স্ত্রীর মৃত্যুর কিছুদিনের মধ্যেই গোপালবাবুও স্ত্রীকে অনুসরণ করে পরপারে চলে গেলেন। এখন রমেশবাবুই বাড়ির কর্তা এবং রাঙাবই বাড়ির গৃহিণী হয়ে উঠলেন। রমেশবাবু সর্বময় কর্তা হয়ে সমস্ত বিষয় নিজের হাতে নিয়ে নেবার পরপরেই তার অনেক অনেক পারিষদেরা ক্রমে তার বাড়িতে এসেই ঠেক গাড়লেন। মাস্টারবাবুর খাতির এখন আগের চাইতে অনেক গুণ বেড়ে গেল। এখন তিনি যা বলেন রমেশবাবু তাই করেন, তার কথা শুনেই চলেন। মাস্টারবাবুর কল্যাণে রমেশবাবুর কোনো শিক্ষাই বাকি ছিল না। বারবিলাসিনীদের বাড়িতে অনেক আগে থেকেই যাতায়াত শুরু হয়েছিল। সেই সঙ্গে সুরাপানেও হয়ে উঠেছিলেন সিদ্ধহস্ত। কিন্তু বৃদ্ধ গোপালবাবু বেঁচে থাকাকালীন এসব কাজ তিনি অতি গোপনে বাইরে বাইরেই সেরে আসতেন। কিন্তু এখন তিনিই বাড়ির সর্বময় কর্তা, ভয় করবেন কাকে? তাই ফুর্তি করবার জন্য এখন আর তাকে বাড়ির বাইরে যেতে হচ্ছে না। বৈঠকখানার ঘরেই মদের ফোয়ারা ছুটতে লাগলো। বার বিলাসিনীদের গান বাজনা আর নর্তকীদের নাচের তালে বাড়ি টলমল করতে লাগলো। সেই সঙ্গে সঙ্গী সাথীদের উচ্চ হাস্য পরিহাসে চারপাশ মুখরিত হয়ে উঠল। এইভাবে কিছুদিন যেতে না যেতেই রমেশচন্দ্রের চরিত্র সর্বজনবেদিত হয়ে পড়ল। রাঙা বউ ঘরে বসেই স্বামীর এইসব কীর্তি চোখের ওপর দেখতে লাগলেন। প্রথম প্রথম দু একবার প্রতিবাদও করেছিলেন, কিন্তু যখন বুঝলেন রমেশচন্দ্র নিজেকে শোধরাতে ইচ্ছুক নন,
তখন হাল ছেড়ে দিলেন। এরপর থেকে মাঝে মধ্যে আড়ালে দাঁড়িয়ে স্বামীর আমোদ প্রমোদ লক্ষ্য করতে লাগলেন। স্ত্রী যে আড়াল থেকে সচক্ষে সব দেখছেন, এ ব্যাপারটা রমেশচন্দ্র নিজেও বুঝতে পারলেন। তার সঙ্গী সাথীদেরও কেউ কেউ দু একদিন রাঙা বউকে ছায়ার মতো দেখতে পেল। এইভাবেই দিন কাটতে লাগল এবং সুরার তরঙ্গের জেরে রমেশচন্দ্রের বিষয় আশয়ও ক্রমে ক্ষয় পেতে লাগল। গোপালবাবু যে অর্থ জমিয়ে রেখেছিলেন, ধীরে ধীরে তা ফুরিয়ে গেল। জমিদারি থেকে যে টাকা আয় হচ্ছিল, তা দিয়ে রমেশচন্দ্রের খরচ আর কুলিয়ে ওঠা সম্ভব হল না। ফলে ধার দেনা আরম্ভ হল। ঋণের জালে জড়িয়ে যিনি নিজেকে সংযত করতে না পারেন, তার বিষয় সম্পত্তি আর বিশেষ কিছুই অবশিষ্ট থাকে না। সুদে আসলে সবই গ্রাস করে নেয়। রমেশচন্দ্রের ভবিষ্যৎও ক্রমশ সেই দিকেই এগোতে লাগল। কারণ নিজেকে সংযত করবার ক্ষমতা তখন তিনি একেবারেই হারিয়ে ফেলেছিলেন। এই সময়ে হঠাৎ করেই একদিন রমেশচন্দ্রের হাতে অনেকগুলো টাকা এসে পড়ল। রাঙাবউ রমেশচন্দ্রের কাছে আবদার করলেন একখানা ভালো গয়না গড়িয়ে দেবার জন্য। রমেশচন্দ্র কলকাতার একজন নামী জহুরির কাছ থেকে 25,000 টাকা দিয়ে অত্যন্ত মূল্যবান হীরা মানিক বসানো একগাছা কণ্ঠহার স্ত্রীর জন্য গড়িয়ে দিলেন। রাঙাবউয়ের গয়নাগাটি কম ছিল না, কিন্তু এমন জড়োয়ার গয়না একটিও তাঁর ছিল না। রমেশচন্দ্র স্ত্রীর সে স্বাদ মিটিয়ে দিলেন। কিন্তু এমন টানাটানির দিনে স্ত্রীর জন্য এত মূল্যবান একটি অলংকার গড়িয়ে দেবার আসল উদ্দেশ্যটা ছিল অন্য একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি এটা করেছিলেন। তার ইচ্ছা ছিল যখন তার টাকার প্রয়োজন পড়বে, তখন কোনোভাবে ছল চাতুরি করে হারখানা স্ত্রীর কাছ থেকে নিয়ে তার থেকে আসল হিরে জহরতগুলো খুলে নিয়ে একই রকম দেখতে নকল পাথর বসিয়ে হারটি স্ত্রীকে আবার ফেরত দিয়ে দেবেন এবং আসল পাথরগুলো বিক্রি করে দেবেন। স্ত্রী কিছুই জানতে পারবে না। একই সাথে স্ত্রীর মন জয় করাও হলো, আবার নিজের কার্যোদ্ধারও হলো। এই ছিল তাঁর গুপ্ত পরিকল্পনা। হঠাৎ করে পাওয়া টাকা একদিন শেষ হয়ে গেল এবং বছর দুয়েকের মধ্যেই রমেশচন্দ্রের অবস্থা শোচনীয় হয়ে উঠল। দেনার দায়ে অস্থির হয়ে উঠলেন। বাজারে মান সম্মান বজায় রাখাই তাঁর দায় হয়ে পড়ল। মনে মনে যে অভিসন্ধি এঁটে রাঙাবউকে রত্নহার উপহার দিয়েছিলেন, এতদিনে সেই অভিসন্ধি পূরণ করতে উদ্যত হলেন। একদিন স্ত্রীকে গিয়ে বললেন, তোমার সেই জড়োয়ার হাড় ছড়াটা কোথায় গো? রাঙাবউ বোধহয় কিছু আঁচ করতে পারলেন, কারণ স্বামীর বর্তমান অবস্থার কথা তার অজানা ছিল না। বললেন, আমার গয়নাগাটির ব্যাপারে আপনি তো কখনো খোঁজ খবর করেন না। আজ হঠাৎ হাড়ের কথা জিজ্ঞাসা করছেন কেন? একটা বিশেষ দরকার হয়েছে বলেই তো জিজ্ঞাসা করছি। কেন, কি দরকার হয়েছে? আরে আমার এক বন্ধু তার বউয়ের জন্য ওরকমই এক ছড়া হার তৈরি করবে, তাই একবার তোমার ওই হার ছড়াখানা। হাড় তো আমার কাছেই আছে। সুবিধা মতো এক সময় আপনার বন্ধুকে এখানে এনে দেখিয়ে দেবেন। আরে এখানে এনে দেখিয়ে দিলেই তো হবে না। যে কারিগর হাড়খানা বানাবে তার কাছে ওটা 2-4 দিন রাখতে হবে। ওটা সামনে না রেখে সে ওরকম এক ছড়া হাড় গড়তে পারবে না। আর সে যদি নিয়ে গিয়ে ওটা আর ফেরত না দেয়, তখন কি হবে? আরে তাই কখনো হয় নাকি? যে ওটা নিয়ে যাবে সে ওরকম প্রকৃতির মানুষই নয়। সে আমার খুবই বিশ্বস্ত, তার হাতে নির্দ্বিধায় ও হার দেওয়া যায়। সে হয়তো তোমার বিশ্বাসী, কিন্তু আমি তো তাকে চিনি না। আমার হার আমি অন্য কারোকে দেব না। আমি তাকে দেব বলে কথা দিয়েছি। বললাম তো, আমার জিনিস আমি অন্য কারোকে দেব না। এখন যদি না দেই আমাকে তার কাছে অপদস্থ হতে হবে। গয়নাটা তো আমার। আমি যদি না দিতে চাই, আপনার কি করার আছে? আমি ও হার কিছুতেই দেব না। স্বামীর কথার অবাধ্য হচ্ছ, স্বামীকে অবিশ্বাস করছো। তাই যদি বুঝে থাকেন তো তাই।
ছোট ঘরের মেয়েরা এরকমই করে। চাওয়াটা আমারই ভুল হয়েছে, নিজেই বার করে নেওয়া উচিত ছিল। চাবিটা দেবে নাকি বাক্সটা ভাঙতে হবে? চাবির গোছা স্বামীর পায়ের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে রাঙাবউ বলল, যান, যা খুশি নিয়ে যান। আমি ছোট ঘরের মেয়ে, এবার থেকে ছোট ঘরে গিয়েই থাকবো। বড় ঘরে আমার আর দরকার নেই। এই বলে রাঙাবউ স্বামীর সামনে থেকে উঠে গিয়ে পাশের ঘরে ঢুকে দরজায় খিল আঁটলেন। রমেশচন্দ্র অম্লান বদনে রাঙাবউয়ের বাক্স খুলে তার ভেতর থেকে জড়োয়ার হারখানা বার করে নিয়ে চলে গেলেন। মাস্টারবাবু বাইরে বৈঠকখানায় অপেক্ষা করছিলেন। রমেশচন্দ্র হারখানা নিয়ে গিয়ে মাস্টারবাবুর হাতে দিলেন। মাস্টারবাবু জানতেন সেটা নিয়ে কি করতে হবে। রমেশচন্দ্র বললেন, মাস্টার, সব ঠিক করে রেখেছেন তো? আপনি নিশ্চিন্তে থাকুন রমেশবাবু। বড় বাজারের একজন জহুরির সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে আছে। এর থেকে আসল পাথরগুলো খুলে নিয়ে, বুঝলেন, এবারে হুবহু একই রকমের নকল পাথর বসিয়ে দেবে। আসল না নকল কেউ ধরতেই পারবে না। কিন্তু বসানোটা যেন ঠিকঠাক হয়। আরে ও নিয়ে আপনি ভাববেন না, তার হাতের কাজ খুব ভালো। নিয়ে আসার পর আপনিও ধরতে পারবেন না। আসল পাথরগুলো বিক্রি করবেন কোথায়? সেই সব ব্যবস্থা করে দেবে। সে কি নিজেই কিনে নেবে বলেছে? হ্যাঁ, কিছু নিজে কিনবে, কিছু বিক্রির ব্যবস্থা করে দেবে। বেশ, তাহলে এখনই চলে যান। সাবধানে করবেন, কেউ যেন কিছু বুঝতে না পারে। আমি যে কতটা হুঁশিয়ার লোক তা তো আপনি খুব ভালো করেই জানেন রমেশবাবু। মাস্টারবাবু হার নিয়ে চলে গেলেন। সেদিন তিনি আর ফিরলেন না। হার নিয়ে মাস্টারবাবু ফিরে এলেন পরদিন সন্ধেবেলায়। রমেশচন্দ্র তখন বৈঠকখানায় একাই বসেছিলেন। মাস্টারবাবুকে দেখেই উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, কি মাস্টার, এত দেরি? কাজ হয়েছে তো? হ্যাঁ, কোনো গতিকে নিজের প্রাণটা নিয়ে ফিরে আসতে পেরেছি। তার মানে? আমার সঙ্গে কি এমন ছলনা করতে হয় রমেশবাবু? কেন, কি হয়েছে মাস্টার? যা হবার ছিল তাই হয়েছে। বড় লোকদের সাথে সব সময় ওঠা বসা করলে যা পরিণাম হয়, আমারও তাই হয়েছে। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। কি হয়েছে পরিষ্কার করে বলুন তো। আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না? কি আশ্চর্য, আপনি এরকম হেঁয়ালি করে কথা বলছেন কেন? আপনি না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে? আপনি যদি সত্যি কিছু না জেনে থাকেন তাহলে কি ঘটলো প্রথম থেকেই বলি। হ্যাঁ, তাই বলুন। আমি হাড়খানা নিয়ে গিয়ে সেই জুহুরিকে দেওয়া মাত্রই সে বলল, তুই জুয়া চুরি করার আর জায়গা পেলে না, আমার সঙ্গে জুয়া চুরি করতে এসেছো। জুয়া চুরি? কি জুয়া চুরি করেছি? তুমি জানো আমি এখনই তোমাকে পুলিশের হাতে তুলে 14 বছরের জন্য জেলের ঘানি টানাতে পারি। আরে এসব কি বলছেন আপনি? কি করেছি আমি যে পুলিশের ভয় দেখাচ্ছে না? আমি তো এ গয়না কারো কাছ থেকে চুরি করে আনিনি। এ গয়না যার, তিনি একজন অত্যন্ত বড় লোক। আমার কথায় যদি আপনার বিশ্বাস না হয় তো আমি এখনই তাকে এখানে ডেকে আনতে পারি। তাকে ডেকে এনে কি করবে? কেন, তার সঙ্গে কথা বললেই আপনি বুঝতে পারবেন আমি চোর না সাধু। তুমি চোর নও, তুমি চোরের চাইতে অধম। তুমি জুয়া চোর। তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার সঙ্গে জুয়া চুরি করতে এসেছো? কি আশ্চর্য, তখন থেকে আপনি যা ইচ্ছে বলে যাচ্ছেন। আমি কি করেছি সেটা বলবেন তো। এটা কি এনেছো তুমি? এতে একটা আসল পাথর নেই, সবকটা নকল ঝুটা পাথর। ভেবেছো আমি বুঝতে পারবো না? ঝুটা পাথর? এই নাও তোমার হার, যাও বলে এখন থেকে দূর হও। এই চত্বরে যেন আর তোমার মুখ কোনোদিন না দেখি। এবারের মতো ছেড়ে দিলাম, যাও। সেই জহুরির কাছ থেকে আমি সোজা একবারে আপনার এখানেই আসছি। এমন অপমান জীবনে হয়নি মশাই। আমাকে এমন বিপদে ফেলা কি উচিত হলো রমেশবাবু? এ আপনি কি কথা বলছেন মাস্টার? এতে একটাও পাথর নেই। কিন্তু ওই জহুরি তো আমাকে সে কথাই বলল। আমি যার কাছ থেকে এটা কিনেছিলাম সে একজন বড় মাপের জহুরি, সরকারি খেতাবও আছে তার। তার মতো জহুরি
কখনোই এরকম চুরি করবে না। তাছাড়া এই হাড় ছড়াখানা কিনবার পর আমি আরও কয়েকজন ভালো জহুরিকে দেখিয়েছিলাম। তারা সকলেই বলেছিল যে এতে যে কটা পাথর আছে তার প্রত্যেকটা অত্যন্ত মূল্যবান এবং নিখুঁত। এমন পাথর সহজে মেলে না। আমি যখনই এটা বিক্রি করি না কেন, কম করে 25,000 টাকা তো পাবই। তাহলে আপনিই বলুন তাহলে কি? কেনার পর থেকে তো জিনিসটা বাড়িতেই ছিল, একদিনের জন্য অন্য কারো হাতে পড়েনি। এই 2 বছরের মধ্যে আপনি এটা প্রথম বাইরে নিয়ে গেলেন। তাহলে হঠাৎ পাথরগুলো নকল হয়ে যায় কিভাবে? হয় যে জহুরিকে আপনি ওটা দিয়েছিলেন সে কোনোভাবে কিছু করেছে, অথবা এটা আপনারই কীর্তি। আসল পাথরগুলো খুলে নিয়ে নকল পাথর বসিয়ে নিয়ে এসেছেন, এর জন্যই একটা দিন ওটা রেখে দিয়েছিলেন। আপনি কি বললেন রমেশবাবু? আমি চোর? না হলে সেই জহুরি? না, জহুরির পক্ষে এ কাজ করা সম্ভব নয়, কারণ সে এক মুহূর্তের জন্য ও হার আমার চোখের আড়াল করেনি। তাহলে তো আপনি ছাড়া আর কারো পক্ষেই এ কাজ করা সম্ভব নয় মাস্টার। বড় লোকের সংসর্গে থাকার এই পরিণাম। লোকে তো আর আমার কথা বিশ্বাস করবে না। আপনি বড় লোক, আপনার কথাই সকলে বিশ্বাস করবেন। আপনার জন্য এতকাল যে সমস্ত অসৎ কাজ করে এসেছি তার প্রতিদান তো আমাকে পেতেই হবে না। এখন আমার আর কিছুই বলার নেই। আপনি যা ভালো বুঝবেন করবেন, কি আর বলবো। বেশ, তাই করছি। আপনি এখানে বসুন। মাস্টারবাবুকে বৈঠকখানায় বসিয়ে রেখে একজন দারোয়ানকে বলে দিলেন তার ওপর নজর রাখতে, যেন ঘর থেকে মাস্টারবাবু বেরিয়ে যেতে না পারে। এরপর ভিতরে গিয়ে কাগজ কলম নিয়ে একটা চিঠি লিখলেন। চিঠিটা দারোয়ানের হাতে দিয়ে বললেন, এটা এক্ষুনি থানায় গিয়ে দারোগা বাবুর কাছে দিয়ে আয়। দারোয়ান চিঠি নিয়ে থানায় চলে গেল। রমেশচন্দ্র মাস্টারের পাশে এসে বসলেন। বড় সাহেবের হাত ঘুরে অবশেষে সেই চিঠি এসে পড়ল আমার হাতে। বড় সাহেবের নির্দেশে আমি তদন্ত শুরু করে দিলাম। রমেশচন্দ্র মিত্রের বাড়িতে পৌঁছে সমস্ত ঘটনা সবিস্তারে শুনে নেবার পর সেই হারখানা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলাম। যে ধরনের যতগুলো পাথর এতে বসানো আছে ততগুলো আসল পাথর খুলে নিয়ে আবার একই ধরনের নকল পাথর ঠিক একই জায়গায় আগের মতো করে নিখুঁতভাবে বসিয়ে দেওয়া নিতান্ত অল্প সময়ের কাজ নয়। যদি না কেউ আগে থেকেই ঠিক একই রকমের একটা হার তৈরি করে রেখে থাকে, তাহলে অবশ্য অন্য কথা। তবে সেক্ষেত্রে সেই কারিগরকে এ হার খুব ভালো করে দেখে রাখতে হবে। প্রথমে অনুমানের ওপর নির্ভর করেই রমেশবাবুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এ হার তৈরি করিয়ে নিয়েছিলেন না কিনেছিলেন? কিনেছিলাম। কার কাছ থেকে কিনেছিলেন? বড়বাজারের একজন নামকরা জহুরির কাছ থেকে। সরকারি খেতাবও আছে তার। তিনি এখন কোথায় আছেন? কলকাতাতেই আছেন। তার কাছ থেকে এটা কেনবার পর আর অন্য কোনো জায়গা থেকে কি যাচাই করে নিয়েছিলেন? হ্যাঁ, যাচাই করেছিলাম। যাচাই করবার জন্য হার কি কারোর কাছে রেখেছিলেন? কিভাবে যাচাই করেছিলেন? না, কারো কাছে রাখিনি। 2-1 জহুরি সেই সময় আমার বাড়িতে এসেছিলেন, আমি তাদেরকেই দেখিয়েছিলাম। তারা আমার সামনেই সেটা পরীক্ষা করে আবার আমার হাতে ফেরত দিয়ে দেয়। বাইরে কোথাও নিয়ে যায়নি? আগে না। গয়নাটা রেখেছিলেন কোথায়? আমার স্ত্রীকে দিয়েছিলাম। উনি কোথায় রেখেছিলেন? তার নিজের বাক্সের মধ্যে। সে বাক্সের চাবি কার কাছে থাকতো? চাবি তিনি নিজের কাছেই রাখতেন। এ ব্যাপারে আপনি নিশ্চিত? হ্যাঁ, তার নিজের বাক্সের চাবি তিনি অন্য কারোর কাছে দিতেন না। কেনবার পর যাচাই করানো ছাড়া আর কখনো কি ও হার আপনি দেখাবার জন্য বা পরবার জন্য কারুকে দিয়েছিলেন? না, আমি কখনোই কারুকে দেইনি বা বাক্স থেকে বারও করিনি। আপনার স্ত্রী? নিজের ব্যবহার করার প্রয়োজন হলে বার করতেন। উনি কি কখনো সেটা অন্য কারুকে দেখিয়েছিলেন বা ব্যবহার করতে দিয়েছিলেন? সম্ভবত নয়, আমি ঠিক নিশ্চিত নই। মাস্টারবাবুর হাতে যখন আপনি এই হারটা দেন তখন কি সেটা ঠিক এরকমই ছিল,
নাকি কোনো পরিবর্তন চোখে পড়েছে? ভালো করে দেখুন তো। না মশাই, আমি ঠিক তফাৎ বুঝতে পারছি না, একই রকম দেখছি। মাস্টারবাবু এই ঘরেই বসেছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম, হারখানা আপনি নিয়ে গেছিলেন তো? আগে আমি নিয়ে গিয়েছিলাম, ওটাই আমার দোষ। কেন নিয়ে গেছিলেন? এর উত্তর আমি দিতে পারবো না। যদি এ প্রশ্ন আমাকে না করলে চলে, তাহলে দয়া করে এটা আমাকে জিজ্ঞেস করবেন না। আর যদি একান্তই আমাকে এর উত্তর দিতেই হয়, তাহলে রমেশবাবুকে আগে জিজ্ঞেস করুন, আমি বলবো কি না। রমেশবাবুকে কি জিজ্ঞাসা করব না করব সেটা আমি বুঝব। এখন আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন, অথবা বলে দিন যে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না, তাহলে আমি আপনাকে আর কিছু জিজ্ঞাসা করব না। আপনার কথার উত্তর দেব না তা আমি বলছি না, কি জানতে চাইছেন বলুন। এই হার আপনি কেন নিয়ে গিয়েছিলেন? মাস্টারবাবু একবার রমেশচন্দ্র আর একবার আমার মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললেন, বর্তমানে রমেশবাবুর বেশ কিছু দেনা হয়ে গেছে, তাই তিনি ঠিক করেছিলেন যে ওই হাট থেকে মূল্যবান পাথরগুলো খুলে বিক্রি করে দিয়ে তার দেনার খানিকটা শোধ করে দেবেন, আর ওই আসল পাথরগুলোর জায়গায় নকল পাথর বসিয়ে হাটটা আবার স্ত্রীকে ফেরত দেবেন। এই কাজের ভার উনি আমাকেই দিয়েছিলেন, আর সেই জন্যই হাটটা আমি নিয়ে গিয়েছিলাম। তার মানে এ তো একরকম নিজের সঙ্গে জুয়াচুরি করা। আমার কথা শুনে রমেশচন্দ্রবাবু এবং মাস্টারবাবু দুজনেই চুপ করে রইলেন। আমি মাস্টারবাবুকে বললাম, যাই হোক, যে জহুরির কাছে এটা নিয়ে গিয়েছিলেন তাকে কি আগে থেকেই সব বলে রেখেছিলেন? হ্যাঁ, বলা ছিল। কি বলা ছিল? সে আসল পাথরগুলো খুলে নিয়ে নকল পাথর বসিয়ে দেবে, আর আসল পাথরগুলোর যা দাম হবে তা হিসেব করে আমাকে দিয়ে দেবে। সেই জহুরি কি এই হারখানা আগে দেখে নিয়েছিল? না। হারটা না দেখেই এরকম কথা দিয়েছিল? হ্যাঁ, বলেছিল দেখার পর দাম ঠিক করবে। হারখানা আপনি এখান থেকে নিয়ে গিয়েছিলেন কাল, তাই তো? আগে হ্যাঁ, কালই নিয়ে গিয়েছিলাম। কাল ওটা কোথায় রেখেছিলেন? আমার বাড়িতে। অন্যের জিনিস নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন কেন? কালই কেন জহুরির কাছে গেলেন না? সেটাই আমার আহাম্মকি, আর কি বলবো, নইলে আর চুরির দায়ে পড়ি। আপনার কাছে থাকাকালীন ওটা আর কাকে দেখিয়েছিলেন? আমার স্ত্রীকে শুধু একবারই দেখিয়েছিলাম, আর কেউই দেখেনি। বাড়িতে কি ওটা আপনার স্ত্রীর কাছেই ছিল? আগে না। তবে কোথায় ছিল? আমার নিজের কাছেই রেখেছিলাম, স্ত্রীকে শুধু একবার দেখিয়েছিলাম মাত্র। আজ ঠিক কখন সেই জহুরির কাছে আপনি গিয়েছিলেন? আগে দুপুরে খাওয়া দাওয়ার পর। যে জহুরির কাছে হারগাছা আপনি নিয়ে গিয়েছিলেন তার কাছে যাওয়ার আগে অন্য আর কোনো জহুরির সাথে কি এ ব্যাপারে আপনার কোনো কথাবার্তা হয়েছিল? না, ওই একজনের সাথেই কথা হয়েছিল, তার কাছেই নিয়ে গিয়েছিলাম। যখন আপনি সেই জহুরির কাছে গেলেন তখন তিনি কি করছিলেন? তিনি তার গদিতেই বসেছিলেন। তখন সেখানে আর কোনো লোক ছিল? হ্যাঁ ছিল, কয়েকজন কর্মচারী ছিল, তাছাড়া আরও কয়েকজন লোক সেখানে ছিল। তাদের সামনেই আপনি হারখানা ওই জহুরির হাতে দিলেন? হ্যাঁ। তিনি সেটা হাতে নেবার কতক্ষণ পর বললেন যে পাথরগুলো নকল? প্রায় সঙ্গে সঙ্গেই। হাতে নিয়ে এক ঝলক দেখেই বলে দিলেন যে পাথরগুলো নকল। তারপর উনি কি করলেন? একজন কর্মচারীর হাতে হাতটা দিলেন, তার হাত থেকে আর একজন কর্মচারী সেটা নিয়ে দেখতে লাগলো, তার হাত থেকে আবার আর একজন নিল। এইভাবে যারা সেখানে উপস্থিত ছিল তারা সকলেই ওই হারখানাকে হাতে নিয়ে দেখে আবার ওই জহুরির হাতেই ফিরিয়ে দিলেন। তারপর তিনি সেটা আমাকে ফিরিয়ে দিলেন। সবাই মিলে হারখানা যখন দেখাদেখি করছিল তখন সেটা কি কখনো আপনার চোখের আড়াল হয়েছিল? না না, এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হয়নি। এই হারে কটা কি পাথর আছে না আছে সে কি আপনি ওই জহুরিকে আগে বলেছিলেন? না না, আমি নিজেই তো এটা আগে কখনো দেখিনি, তা বলবো কিভাবে? ওই পাথরগুলোর দাম কত হতে পারে সে বিষয়ে আপনি জানতেন? আমার নিজের কোনো ধারণা নেই, তবে রমেশবাবু বলেছিলেন 25,000 টাকা। সত্যি মিথ্যা জানি না। আপনি এতক্ষণ যা বললেন সব সত্যি? নিশ্চয়ই।
আমি এক বর্ণও মিথ্যে বলিনি। এখন বিশ্বাস অবিশ্বাস আপনার ওপর। আপনি তো রমেশচন্দ্রবাবুর বাল্যকাল থেকেই তার সঙ্গে আছেন। হ্যাঁ, ওনার বাবাই আমাকে ওনার মাস্টার হিসেবে নিযুক্ত করেছিলেন। সেই তখন থেকেই আজ পর্যন্ত আপনি রমেশবাবুর সঙ্গেই আছেন, তাই তো? হ্যাঁ। তার মানে রমেশবাবুর সব কিছুই আপনি খুব ভালো করেই জানেন। আগে হ্যাঁ, তা জানি। অথচ আপনি বলছেন যে এই হারখানার কথা আপনি জানতেন না। এত মূল্যবান একটা অলংকার উনি তাঁর স্ত্রীর জন্য গড়িয়ে আনলেন, অথচ আপনাকে সেটা উনি দেখালেন না। তা কি হতে পারে? আগে আপনার একটু ভুল হচ্ছে দারোগা বাবু। হারটার কথা আমি জানতাম না তা কিন্তু আমি বলিনি। হারের কথাটা উনি আমাকে বলেছিলেন কিন্তু দেখাননি। আগে হ্যাঁ, এটাই ঠিক কথা। আসলে হারটা যেদিন উনি বাড়িতে আনেন সে সময় আমি কলকাতায় ছিলাম না। ওনারও নিশ্চয়ই সেটা মনে থাকবে। উনি আমাকে একটা বিশেষ কাজে ওনার জমিদারিতে পাঠিয়েছিলেন। পরে ফিরে এসে রমেশবাবুর মুখ থেকে এই হারের কথাটা শুনেছিলাম, কিন্তু সচক্ষে সেটা আর দেখা হয়নি। মাস্টারবাবুর কথাটা রমেশবাবুও সমর্থন করলেন, বললেন, হ্যাঁ, স্ত্রীকে দিয়ে দেওয়ার পর ও হার আমি আর কখনোই বাইরে আনিনি। কালই প্রথম আমি ওটা তার কাছ থেকে নিয়েছিলাম। আগের দিন রমেশচন্দ্রবাবুর বাড়ি থেকে ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল, কিন্তু কোন পথে যে এগোবো সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই স্থির করে উঠতে পারছিলাম না। সকালে উঠে বেরোবো বলে তৈরি হচ্ছে, এমন সময় আমার সেই জুনিয়র সহকর্মী অফিসারটি এসে হাজির হলেন। ঘরে ঢুকেই বললেন, স্যার রত্ন রহস্য নিয়ে পড়েছেন শুনলাম। রত্ন রহস্য? মন্দ বলনি, অনেক কটা রত্নই যুক্ত আছে মামলায়। উনি আমার ইঙ্গিতটা ধরে নিয়ে বললেন, তা তো হবেই স্যার, রত্ন না থাকলে আর রত্ন হাফিজ হবে কিভাবে? কথায় বলে না, রতনে রতন চেনে। আর পুলিশে চেনে পাপী। কিন্তু এখানে পাপী অনেকগুলো থাকলেও আসল কীর্তিটা যে কোন পাপীর সেটা আন্দাজ করা বেশ কঠিন। বসো। একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে সহকর্মী বললেন, মামলাটা সম্পর্কে একটু শুনেছি স্যার, বেশ অভিনব বলে মনে হলো। আমার এই জুনিয়র সহকর্মী অফিসারটি এই মামলার সাথে যুক্ত নন। খানিকটা শুনে নেহাত কৌতূহলের বশেই তিনি আমার কাছে চলে এসেছেন। এই কৌতূহলী স্বভাবের জন্যই আমি একে বেশ পছন্দ করি। আমরা দুজনে একসঙ্গে অনেক মামলারই কিনারা করেছি। উনি নিজেও কোনো মামলার তদন্ত করতে গিয়ে আটকে গেলে আমার সঙ্গে পরামর্শ করতে আসেন। আমিও অনেক মামলার ব্যাপারে এর মতামতের বিশেষ গুরুত্ব দিই। ইনি বেশ বুদ্ধিমান এবং কর্মঠ, শরীরের সঙ্গে সঙ্গে মগজটাকেও কাজে লাগান। বললাম, মামলাটার ভেতরে যে অভিনবত্ব আছে তাতে কোনো সন্দেহ নেই, সঙ্গে খানিকটা কেচ্চাও আছে। শুনবে নাকি? শোনবার জন্যই তো এসেছি। অবশ্যই আপনার যদি সময় নষ্ট না হয় তবেই। সময় নষ্ট হবে না, বরং তোমার সঙ্গে একটু আলোচনা করে নেওয়া যাবে। এই বলে মোটামুটি পুরো ব্যাপারটা আমি তাকে সংক্ষেপে শুনিয়ে দিলাম। সব শুনে তিনি বললেন, মাস্টার যা বলছে তা যদি সত্যি হয় তাহলে ওই জহুরির পক্ষে কাজটা করা সম্ভব নয়, কারণ জিনিসটা সে এক মুহূর্তের জন্য মাস্টারের চোখের আড়াল করেনি। হাত সাফাইয়ের খেলা যারা দেখায় তারা সকলের চোখের সামনেই সেটা দেখায়। তবে এক্ষেত্রে এই জহুরি সেটা করেছে বলে মনে হয় না। সেক্ষেত্রে তাকে ঠিক ওই রকমেরই একটা নকল হার আগে থাকতেই বানিয়ে রাখতে হবে। কিন্তু জহুরি এই হারখানা আগে কখনো চোখেই দেখেনি। তাহলে কি মাস্টার নিজেই একটা পুরো দিন সে হারখানা নিজের কাছে রেখেছিল। আসল পাথরগুলো খুলে নিয়ে নকল পাথর বসিয়ে নেবার পক্ষে সময়টা কিন্তু যথেষ্ট। ওই জহুরির সঙ্গেই যোগ সাজসে কাজটা করে নেওয়া অসম্ভব কিছু নয়। হ্যাঁ, তুমি যা বলছো তা সম্ভব, তবে এটার ভেতরে একটা কিন্তু রয়ে যাচ্ছে। মাস্টার যে পাপীর পাঝাড়া তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এত বড় একটা কাজ করতে কি সে সাহসী হবে? তার মতো লোকের পক্ষে এত টাকা হজম করা মুশকিল। এত বড় একটা ঝুঁকিও সে নেবে বলে মনে হয় না। তাহলে রত্ন বদলের আসল জাদুকরটি কে? এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। হাটটা গত 2 বছর ধরে রমেশবাবুর স্ত্রীর কাছেই ছিল।
কিন্তু তিনি কি তার নিজের হাট থেকে আসল পাথরগুলো খুলে নেবেন? এবং কেনই বা নেবেন? তাঁর গায়ে তো আর অভাবের আঁচ লাগেনি। স্যার, এমনও তো হতে পারে যে তিনি হয়তো তার কোনো আত্মীয় স্বজন বা প্রিয়জন কাউকে হাটটা পড়তে দিয়েছিলেন এবং সেখান থেকেই হয়তো। কিন্তু রমেশবাবু বলেছেন যে 2 বছরের মধ্যে ও হার বাড়ি থেকে বাইরে যায়নি। সরাসরি তার স্ত্রীর সাথে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু বড় লোকের বাড়ির বউ অন্দরমহলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করাও তো খুব একটা সহজ কাজ নয়। এখন কে যে সত্যি বলছে আর কে যে মিথ্যে বলছে তা অনুমান করা বেশ কঠিন। সে তো বটে। এরা প্রত্যেকেই এক একটি রত্ন। যে লোক তার নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করে তাকে কতটাই বা বিশ্বাস করা যেতে পারে? যে জহুরির কাছ থেকে হাড়ছড়া কেনা হয়েছে সে যদি আসল জিনিস দেখিয়ে ডেলিভারি করার সময় নকল জিনিস দিয়ে থাকে। দেখো, খানদানি জহুরিরা সাধারণত এমন কাজ করবে না। আর তাছাড়া রমেশবাবু ওটা কিনে আনবার পর তার বাড়িতে আরও 2-3 জন জহুরিকে দিয়ে যাচাই করিয়ে নিয়েছিলেন। তবে এই জহুরিটির ব্যাপারে আমার খুব একটা একটু কিন্তু আছে আর কি। আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, একবার মোলাকাতের সৌভাগ্য হয়েছিল। জহুরি হিসেবে খানদানি, তাতে কোনো সন্দেহ নেই। বিশেষত সরকারি খেতাব পাওয়ার পর নিজেকে একটা কেউকেটা মনে করে। কিন্তু লোকটার কথার ঠিক নেই। একসময় তার বাড়ি থেকে প্রায় 1010 টাকার গয়না চুরি হয়ে যায়। থানায় এসে অভিযোগ দায়ের করে, কিন্তু গয়না সহজে উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই দেখে মোটা টাকার পুরস্কার ঘোষণা করল। তার মাস 6 পরে আমি সমস্ত গয়না সমেত চোর ধরে ফেলি। চোর ছিল তাঁরই এক আত্মীয়। ফলে সে মোকদ্দমা চালাতে আর রাজি হলো না, কিন্তু পুলিশ মোকদ্দমা চালিয়ে গেল। বিচারে চোরের শাস্তিও হয়ে গেল। এখন আত্মীয়ের কারাদণ্ড হওয়ার অজুহাতে গয়না ফিরে পাওয়া সত্ত্বেও সে জহুরি তার পুরস্কারের টাকা কিন্তু দিতে রাজি হলো না। এই ক্ষেত্রে তো তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেত স্যার। হ্যাঁ, যেত। আমরা সেটা ভেবেও ছিলাম, কিন্তু কেন জানি না বড় সাহেব রাজি হলেন না। তো সে যাই হোক, এই জহুরির কাছেই এখন একবার যাবো ভাবছি। রত্নহারের উৎপত্তি স্থল থেকেই রত্ন রহস্যের জট খোলার চেষ্টা করে দেখা যাক কি হয়। হারখানা আমার কাছেই ছিল। সহকর্মী জুনিয়র অফিসারটিকে সেটা দেখালাম। তিনি বেশ মন দিয়ে দেখে বললেন, বাপ রে, আসল নকল বোঝা তো দূরের কথা, পাথরগুলো যে একবার খুলে নিয়ে আবার নতুন করে বসিয়ে দেওয়া হয়েছে সেটাও তো বোঝার উপায় নেই। কোথাও কোনো দাগ পর্যন্ত নেই। অন্তত খালি চোখে তো তা বোঝা সম্ভব নয়। ঠিক, এবং এটাই এখন একমাত্র ক্লু। মানে পুরোটাই যদি ডুপ্লিকেট না হয়, অর্থাৎ এটাই যদি সেই আসল হারটাই হয়ে থাকে, অর্থাৎ শুধুমাত্র পাথরগুলোই খুলে বদলে নেওয়া হয়েছে, তাহলে এটা যে সে কারিগরের কাজ নয়। এমন কারিগর কলকাতায় খুব কমই আছে। বুঝেছি, সন্ধান পাওয়াটা তুলনামূলকভাবে সহজ হবে যদি তেমনভাবেই অপকীর্তিটা হয়ে থাকে। তো আমি হারখানা সঙ্গে নিয়েই হারের নির্মাতা সেই জহুরির কাছে গিয়ে হাজির হলাম। তিনি আমাকে দেখেই চিনতে পারলেন এবং কেন জানি না বেশ খাতির করেই বসতে দিলেন। বললাম, একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। কি দরকার বলুন। আপনি রমেশচন্দ্র মিত্রকে চেনেন? রমেশচন্দ্র মিত্র? ও, কোন রমেশচন্দ্র মিত্র? না, ঠিক মনে করতে পারছি না। কেন, হয়েছেটা কি? প্রায় বছর 2 আগে একছড়া হার আপনি তার কাছে 25,000 টাকায় বিক্রি করেছিলেন। ওই দামের হার তো অনেককেই বিক্রি করছি। সব খদ্দেরদের কথা কি আর মনে রাখা সম্ভব? তবে গয়নাটা দেখলে হয়তো মনে পড়তে পারে। এই যে দেখুন, দেখি, এই হার ছড়ার কথা বলছি। হ্যাঁ, এই রকমের একখানা হার আমি এক বাঙালি বাবুকে বেচেছিলাম, কিন্তু কত টাকায় বেচেছিলাম সেটা ঠিক মনে করতে পারছি না। তবে এটা সেই হার নয়। এর পাথরগুলো ঠিক একই রকম দেখতে, তবে সবগুলোই নকল। আমি যেগুলো দিয়েছিলাম সবই আসলি চিজ, ভেরি প্রিসিয়াস। এই বলে তিনি একজন কর্মচারীকে পুরনো খাতা বার করতে বললেন।
সে অনেক খুঁজে খুঁজে নির্দিষ্ট খাতাটা বার করে জহুরির হাতে দিল। সেটা দেখে জহুরি বললেন, 25,000 টাকায় আমি ওটা বিক্রি করেছিলাম। কিনেছিল রামচন্দ্র মিত্র নামে এক ভদ্রলোক। পাথরের ওজনগুলো খাতায় লেখা আছে, খুবই দামি পাথর ছিল। এখন আর এমন পাথর সহজে মিলে না। এখন আরো বেশি দাম দিয়ে আমি নিজেই ও পাথরগুলো কিনে নিতে পারি। হ্যাঁ, আর এখন এই হারে যে পাথরগুলো লাগানো আছে এগুলোর দাম কত হবে? ওগুলো তো সবই কাঁচ, 2-1 টাকার বেশি দাম হবে না। তার মানে আপনি বলছেন যে আসল পাথরগুলো এর থেকে খুলে নিয়ে সেই জায়গায় কতগুলো কাঁচ বসিয়ে দেওয়া হয়েছে? সেই রকমই তো দেখতে পাচ্ছি, তবে কাঁচগুলো বেশ পরিপাটি করে বসানো হয়েছে। যে জায়গায় যেমন ধরনের পাথর ছিল ঠিক সেই জায়গায় তেমন ধরনের কাঁচ বসানো হয়েছে। দেখে মনে হচ্ছে কোনো ভালো জহুরিকে দিয়ে এই কাজটা করানো হয়েছে, বুঝলেন না? এই অঞ্চলের কোন জহুরির পক্ষে এমন পরিপাটি নিখুঁত কাজ সম্ভব বলে আপনার মনে হয়? ব্যাপারটা কি আছে আগে আমাকে একটু এই খুলে বলুন তো, দেখি আপনাকে সাহায্য করতে পারি কিনা। আমি সব ঘটনাই খুলে বললাম। সব শুনে তিনি বললেন, আচ্ছা 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 আচ্ছা, এখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? তা প্রায় বছরখানেক হবে একজন জহুরি ঠিক ওই রকমেরই কতগুলো পাথর নিয়ে আমার কাছে এসেছিল বিক্রি করবে বলে। তখনই আমার মনে একটা সন্দেহ হয়েছিল। আমার মনে হলো একই রকমের পাথর তো আরো থাকতেই পারে। তাছাড়া ওরকম হার যে কিনে সে তো আর গরিব লোক নয় যে হার থেকে পাথর খুলে বেচে দেবে। তো সে যাই হোক, আমি আর শেষ পর্যন্ত পাথরগুলো কিনিনি, কারণ বড় বেশি দাম চেয়েছিল। তবে আমার মনে হয় সব পাথরগুলো এখনো বোধহয় বিক্রি হয়নি। 2-1খানা পাথর ওই জহুরির কাছে এখনো থাকলেও থাকতে পারে। আপনি এই জহুরিকে চেনেন? খুব ভালো করেই চিনি। তার ঠিকানা আপনার কাছে আছে? এড্রেস নিয়ে কি করবে? তা আমি তাকে এখনই ডাকিয়ে আনছি। পাথরগুলো যদি এখনো তার কাছে থেকে থাকে তো সেগুলোও সঙ্গে আনতে বলছি। তিনি অত্যন্ত ভদ্রলোক, আমাকে মিথ্যে কথা বলবেন না। আমি ওনার কাছ থেকে সব জেনে নিচ্ছি। এই বলে এই জহুরি একজন লোককে ডেকে কি সব বলে দিলেন। সে লোক তখনই বেরিয়ে গেল। আমি এখানেই বসে রইলাম। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। খানিকক্ষণের মধ্যেই সে একজনকে সঙ্গে নিয়ে এসে হাজির হলো। বুঝলাম এই সেই জহুরি যিনি বছরখানেক আগে পাথর বিক্রি করতে এই জহুরির কাছেই এসেছিলেন। এরপর দেখলাম দুই জহুরি মিলে একটু আড়ালে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। কিছুক্ষণ পর আমাকেও সেখানে ডাকলেন। যে জহুরির কাছে আমি এসেছিলাম তিনি বললেন, আমি ঠিকই আন্দাজ করেছিলাম মশাই, যে পাথরগুলো ইনি আমার কাছে বিক্রি করতে এনেছিলেন সেগুলো আমার তৈরি ওই হাট থেকে খুলে নেওয়া। তার কয়েকটা এখনো এর কাছে রয়েছে। সেইগুলোর ওজন তো আমার খাতাতেই লেখা আছে। প্রথম জহুরির মুখ থেকে এই কথাগুলো শুনে আমি দ্বিতীয় জহুরিকে জিজ্ঞাসা করলাম, এই পাথরগুলো আপনি পেলেন কোথা থেকে? আমি এগুলো একজনের কাছ থেকে কিনেছিলাম। তাকে দেখিয়ে দিতে পারেন? না, আসল মালিককে আমি দেখিনি। এগুলো আমার কাছে এনেছিল এক দালাল, তাকে আমি চিনি। সেই দালাল কি এই পাথরগুলোই শুধু এনেছিল? না না, হাট সমেত নিয়ে এসেছিল। আমি ওই হাট থেকে এই পাথরগুলো খুলে নিয়েছিলাম। তারপর আসল পাথরগুলোর জায়গায় ঠিক ওই রকমেরই কাঁচ বসিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। কেন এমন করলেন? যে আমার কাছে হাড়খানা নিয়ে এসেছিল সে নিজেই তো সেটা করে দিতে বলল। টাকা পেলে কেন করব না, এটাই তো আমার কাজ। দেখুন তো, এইটা কি সেই হার? এই কাঁচগুলো কি আপনিই বসিয়ে দিয়েছিলেন? হারখানা হাতে নিয়ে ভালো করে দেখে জহুরি বললেন, হ্যাঁ, এটাই সেই হার। এই নকল পাথরগুলো আমারই বসানো। এই জহুরির কাছে আসল পাথরগুলোর যে কয়েকটা ছিল সেগুলোর সাথে এই নকল পাথরগুলো মিলিয়ে দেখলাম একেবারে হুবহু এক। জহুরি ছাড়া অন্য সাধারণ লোকের পক্ষে একেবারেই চেনা মুশকিল। আমি তো আসল নকলের কোনো তফাতই বুঝতে পারলাম না। দ্বিতীয় জহুরিকে সঙ্গে নিয়ে
যে দালালের কথা তিনি বলছিলেন সেই দালালের কাছে গেলাম। দালাল সব কথা স্বীকার করে নিয়ে বলল, আগে আমি দালালি করে খাই দারোগাবাবু, আপনি আমাকে এর সঙ্গে দয়া করে জড়াবেন না। যে লোক পাথরগুলো বিক্রি করেছিল আমি তার বাড়ি আপনাকে চিনিয়ে দিচ্ছি। বেশ, প্রয়োজন না পড়লে তোমাকে জড়াবো না। তুমি তাকে কতদিন ধরে চেনো? তা অনেক দিন ধরেই চিনি। তার নাম শামসের উদ্দিন, লোকে তাকে শ্যামবাবু বলেই ডাকে। তার পোশাক আশাক চাল চলন সব হিন্দুদের মতো, দেখলে মুসলমান বলে মনেই হয় না। বছর 30 মতো বয়স, আর বেশ সুটাম চেহারা, বুঝলেন? সে কি করে? বাপের ব্যবসা ছিল তাই দেখাশুনো করে, তবে চরিত্র ভালো না। সব রকম বদগুণী তার আছে। ব্যবসা এখন লাটে উঠতে চলেছে, কাজকর্ম বাদ দিয়ে বকাটে ছোকরাদের সঙ্গে সময় কাটাচ্ছে। এরপর দালাল আমাকে নিয়ে গিয়ে শমশের উদ্দিন ওরফে শ্যামবাবুর বাড়িটা দূর থেকে দেখিয়ে দিল। দেখলাম শ্যামবাবুর বাড়ি রমেশচন্দ্রের বাড়ির ঠিক পিছনেই। দুটো বাড়ির মধ্যে একটা হাত চারেক চওড়া গলি। এই গলির দিকে রমেশবাবুর বাড়ির পিছনের দিকের একটা ছোট দরজা আছে। এদিকটায় কোনো দারোয়ান নেই। এ দরজা সম্ভবত খোলাই হয় না, ভেতর থেকে বন্ধ থাকে। দরজাটা বাড়ির অন্দরমহল সংলগ্ন। আমি যখন শ্যামবাবুর বাড়িতে গেলাম তখন সে বাড়িতেই ছিল। আমি সরাসরি রত্নহারের প্রসঙ্গটা জিজ্ঞাসা করায় সে সব কথা অস্বীকার করে বলল, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। যে হাড়ের কথা আপনি বলছেন এমন হাড় আমি কোনোদিন চোখেই দেখিনি। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। কোথায় যাব? গেলেই বুঝতে পারবে। শ্যামবাবুকে নিয়ে আমি সেই দ্বিতীয় জহুরির কাছে এলাম, যার কাছে শ্যামবাবু পাথরগুলো বিক্রি করেছিল। শ্যামবাবুকে দেখেই তিনি চিনতে পারলেন, বললেন, হ্যাঁ, এই সেই লোক যিনি আমার কাছে হাটটা নিয়ে এসেছিল। এর কথা মতোই আমি হাট থেকে আসল পাথরগুলো খুলে নিয়ে নকল পাথর বসিয়ে দিয়েছিলাম। আসল পাথরগুলো ইনি আমার কাছেই বিক্রি করে দিয়ে টাকা নিয়ে গিয়েছিলেন। জহুরির কথা শুনে শ্যামবাবুর মুখ থেকে আর কোনো কথা বেরোল না। আমি বললাম, এবারে কি সত্য কথা বলবে নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? চোরের পেট থেকে কিভাবে কথা বার করতে হয় তা কিন্তু আমাদের জানা আছে। আমি চোর নই দারোগাবাবু, তবে ইনি যা বলছেন সব সত্যি। তুমি হারখানা এর কাছে নিয়ে এসে পাথরগুলো বিক্রি করে দিয়েছিলে? আগে হ্যাঁ দারোগাবাবু। অথচ বলছো তুমি চোর নও। এই হারখানা তুমি পেলে কোথায়? আমি সব কথা আলাদা করে আপনাকে বলবো দারোগাবাবু, সবার সামনে আমি সব কথা প্রকাশ করতে চাই না। শ্যামবাবুর কথা শুনে আমি তাকে থানায় নিয়ে এসে একটা আলাদা ঘরে বসলাম। সেই বন্ধ ঘরের মধ্যে বসে সে আমাকে যে কাহিনী শোনালো তা বিশ্বাস করা আমার পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াতো যদি না সে তার বক্তব্যের সপক্ষে অকাট্য কয়েকটি প্রমাণ দাখিল না করত। সে আমাকে যা বলেছিল তা মোটামুটি এই রকম। আমি গরিব লোক দারোগাবাবু, বড় লোকের বাড়ির গা ঘেঁষে বাস করাই আমার কাল হয়েছে। রমেশচন্দ্রবাবু যে কি চরিত্রের মানুষ তা নিশ্চয়ই আপনি জেনে গেছেন। আমি ভাবতাম আমার থেকে খারাপ চরিত্র বোধহয় আর কারোর হয় না, কিন্তু রমেশবাবুকে দেখে বুঝলাম তিনি আমার 10 গুণ ওপর দিয়ে যান। লোকে মদ খায়, বেশ্যা বাড়ি যায়, নিজের বাগান বাড়িতে বার বনিতাদের নিয়ে আমোদ আহ্লাদ করে বটে, কিন্তু নিজের স্ত্রীর চোখের সামনে তাকে দেখিয়ে দেখিয়ে এরকম কাজ রমেশবাবু ছাড়া আর কারোর পক্ষে বোধহয় সম্ভব হবে না। রমেশবাবুর স্ত্রী সকলে তাকে রাঙাবউ বলে ডাকে। তাকে তার ছোটবেলা থেকে দেখে আসছি। তার চরিত্র সম্পর্কে কোনো খারাপ কথা আমরা কেউ কখনো শুনিনি। রমেশবাবু যবে থেকে নিজের বাড়িটাই প্রমোদ কানন বানিয়ে তুলতে শুরু করলেন, তার কিছুদিন পর থেকেই দেখলাম ওর বাড়ির পিছন দিকের একটা জানলা খুলে গেল। ও জানলা বরাবর বন্ধ থাকতে দেখে এসেছি। এখন শুধু জানলা খুলে যাওয়াই নয়, মাঝে মধ্যে
জানলা দিয়ে রাঙাবউকেও দেখা যেতে লাগলো। একে প্রতিবেশী, তাই বড় লোকের বউ। এই আমার ঘর থেকে ওই জানলাটা দেখা গেলেও আমি সেদিকে তাকাতাম না। কিন্তু হঠাৎ একদিন খেয়াল করলাম রাঙাবউ আমাকে যেন কিছু বলতে চায়। আমি আমার ঘরের জানলার কাছে এগিয়ে যেতেই সে আমাকে দেখিয়ে একটা চিঠি তার ঘরের জানলা দিয়ে গলির রাস্তায় ফেলে দিল। আমি তার ইঙ্গিতটা বুঝতে পারলাম। তখনই ঘর থেকে বেরিয়ে গলি থেকে চিঠিটা কুড়িয়ে আনলাম। পড়ে দেখলাম রাঙাবউ লিখেছে, তোমার সহিত দেখা করিতে চাই। রাত্রে খিড়কির দরজা খোলা থাকিবে, ভেতরে একজন চাকরানী অপেক্ষা করিবে, সে তোমাকে আমার কাছে লইয়া আসিবে। চিঠি পড়ে আমি চমকে উঠলাম। ভাবলাম, কি সর্বনাশ! ভেতরে ভেতরে রাঙাবউয়ের সঙ্গে দেখা করার সুযোগটা ছাড়তে ইচ্ছে করছে না। আবার রাতের বেলা বড় লোকের বাড়িতে ঢুকে বিপদে পড়ে যাওয়ার ভয়টা উড়িয়ে দিতে পারছি না। ইতস্তত করতে লাগলাম। রাত্রে 11টার পর দেখলাম কে যেন পিছনের দরজাটা একবার খুলেই আবার বন্ধ করে দিল। আমি আর স্থির থাকতে পারলাম না। আস্তে আস্তে পিছনের দরজাটার কাছে গিয়ে নিঃশব্দে ঠেললাম। দরজা খুলে গেল। দেখলাম একজন স্ত্রীলোক সেখানে দাঁড়িয়ে আছে। সে আমাকে ইঙ্গিতে অনুসরণ করতে বলল। আমি তার পেছন পেছন গিয়ে দোতলার একটা ঘরের ভিতর ঢুকলাম। স্ত্রীলোকটি ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজা টেনে বন্ধ করে দিল। দেখলাম ঘরের ভিতর একখানা পালঙ্ক ছাড়া আর কিছুই নেই। আর সেই পালঙ্কের উপর শুয়ে আছে রাঙাবউ। সেই শুরু। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। রাঙাবউয়ের 2জন পরিচারিকা ছাড়া আমাদের এই গোপন অভিসারের কথা আর কেউ জানত না। রাঙাবউয়ের কল্যাণে আমার দুরবস্থাও ধীরে ধীরে ঘুচে গেল। যখন যত টাকা চেয়েছি রাঙাবউ অকাতরে তা দিয়ে গেছে। একসময় নগদ টাকা ফুরিয়ে গেল। সে সময় একদিন ওই হারখানা আমাকে দেখিয়ে বললেন, কোনো ভালো জহুরির কাছে নিয়ে গিয়ে এর থেকে পাথরগুলো খুলে নিয়ে সেই জায়গায় ঠিক একই রকম নকল পাথর বসিয়ে নেবে, ঠিক যেন একই রকম হয়, দেখলে যেন কেউ বুঝতে না পারে। আর আসল পাথরগুলো বিক্রি করে আমাকে নগদ টাকা এনে দাও। যার হার তারই আদেশে আমি হারখানা নিয়ে জহুরির কাছে গিয়ে তারই নির্দেশ মতো কাজ করি। এখন সব শুনে আপনি যদি আমাকে চোর বলতে চান, তাতে আবার কি বা করার আছে? রমেশচন্দ্রের বাড়ি গিয়ে তাকে আলাদা করে ডেকে নিয়ে বললাম, বিশেষ কিছু কথা আছে যা সর্বসমক্ষে বলা সম্ভব নয়। আলাদা করে কেবলমাত্র আপনাকে আপনার স্ত্রীর সামনেই বলতে চাই। দয়া করে একটু ব্যবস্থা করুন। বৈঠকখানা থেকে বেরিয়ে ভিতর বাড়ির সামনের দিকের একটা ঘরে আমাদের 3 জনের নিভৃতে কথা বলবার ব্যবস্থা করা হলো। রাঙাবউ তার স্বামীর পিছনে আড়াল নিয়ে বসলেন। আমি একটু দূরত্ব রেখে রমেশচন্দ্রবাবুর মুখোমুখি বসলাম। বুঝতে পারছি ঘরের ভেতরের পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে। রাঙাবউয়ের মুখ দেখতে পাচ্ছি না। রমেশবাবুর মুখ দেখে মনে হলো তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। আমি বলা শুরু করলাম, আপনাদের দুজনকে একসঙ্গে একটা কাহিনী শোনাতে চাই। এ কাহিনী প্রথমে আমিও বিশ্বাস করতে চাইনি, কিন্তু পরে আমি এর সত্যতা যাচাই করে নিয়েছি। লক্ষ্য করলাম রমেশবাবুর আড়ালে বসা রাঙাবউ একটু নড়ে উঠলেন। খসখসে গলায় রমেশবাবু বললেন, কি কাহিনী? শ্যামবাবুর মুখ থেকে শোনা সমস্ত ঘটনা আমি ধীরে ধীরে এদের সামনে বিবৃত করলাম। আমার কথা শেষ হয়ে যাবার পর কয়েক মুহূর্ত দুজনের কেউই কোনো কথা বলতে পারল না। ঘরের ভেতর জমাট নিস্তব্ধতা। তারপরেই রাঙাবউ স্বামীর আড়াল ছেড়ে আগুনের ফুলকির মতো ছিটকে বেরিয়ে এলেন। একই সাথে হিংস্র এবং বিষণ্ণ করুণ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, যার স্বামী বাড়িতে মুসলমান বাইজি উপপত্নী আনতে পারেন,
তার স্ত্রী তার বাড়িতে মুসলমান উপপতি আনতে পারবে না কেন? উনি আমার স্বামী, উনি যে পথে যাবেন আমারও তো সে পথে গমন করা কর্তব্য। যে কাজে উনার লজ্জা হয় না সে কাজে আমার লজ্জা হবে কেন? উত্তেজনায় রাঙাবউ হাঁপাতে লাগলেন। আমি তাকে শান্ত হয়ে বসতে বললাম। রমেশবাবু থমথমে মুখে কাগজ কলম বার করে নিয়ে লিখে দিলেন, এই অনুসন্ধান আর করিতে হইবে না। যে মূল্যবান রত্নগুলি অপহৃত হইয়াছিল বলিয়া সন্দেহ করিয়াছিলাম, তাহা চুরি হয় নাই। যাহার অলঙ্কার তিনি অর্থাৎ আমার স্ত্রী সেগুলি খুলিয়া লইয়াছিলেন, ইহা এখন আমি জানতে পারিয়াছি। চিঠিটা আমার হাতে দিয়ে রমেশচন্দ্র বললেন, আপনি যা জেনেছেন তা দয়া করে বাইরে আর প্রকাশ করবেন না। এটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। আপনার এই অনুরোধ রাখতে পারি একটা শর্তে। কি শর্ত? চেষ্টা করুন নিজেকে শুধরে ফেলবার, এখনো সময় আছে। রমেশবাবু মাথা নিচু করে নিলেন। আমি রাঙাবউকে বললাম, একটা বাতি জ্বালিয়ে আনতে বলুন তো। রাঙাবউ অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। আমি বললাম, দরকার আছে, আনতে বলুন। তিনি নিজেই উঠে গিয়ে খানিকক্ষণ পরে একটা জ্বলন্ত বাতি নিয়ে ঘরে ঢুকলেন। আমি বাতিটা রমেশবাবুর হাতে দিতে বললাম। রাঙাবউ সেটা তার স্বামীর হাতে দিলেন। এবার আমি পকেট থেকে শ্যামবাবুকে লেখা রাঙাবউয়ের চিঠিগুলো বার করে রাঙাবউয়ের হাতে দিলাম। দেখলাম তার হাত কাঁপছে। চোখের দিকে তাকিয়ে বললাম, এগুলো একটা একটা করে এই বাতির আগুনে পুড়িয়ে ফেলুন। রাঙাবউয়ের চোখে এখন আর উত্তেজনার কোনো চিহ্ন নেই, বরং এক রাশ অনুশোচনাই লক্ষ্য করলাম। স্বামীর হাতে ধরা বাতির আগুনে রাঙাবউ পরপুরুষকে লেখা তাঁর চিঠিগুলো একটা একটা করে পুড়িয়ে ফেলতে লাগলেন। আমি এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করে ঈশ্বরের কাছে এই অনুশোচনা দগ্ধ স্বামী স্ত্রীর সম্পর্কের সুস্থতা কামনা করলাম। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম রত্নহার। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, রাঙাবউ রূপা, গোপালবাবুর স্ত্রী সঙ্গীতা, সহকারী মাস্টারবাবু ও অন্যান্য কয়েকটি চরিত্রে অনুপ, প্রথম জহুরি ও শ্যামবাবু অপু, রমেশচন্দ্র সঞ্জিত এবং প্রিয়নাথ ও অন্যান্য কয়েকটি চরিত্রের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভাল লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।